আসসালামু আলাইকুম। গল্পকথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো ইলমা বেহেরোজের একটি উপন্যাস আমি পদ্মজা ১৬তম পর্ব। বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন। প্রেমা পান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে। তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে। বাসন্তীর কথাবার্তা চাল চলন আলাদা, যা ছোট দুটি মনকে আনন্দ দেয়। আগ্রহ ভরে বাসন্তীর কথা শুনে তারা। লিপস্টিক লাগানো শেষ হলেই বাসন্তী প্রেমাকে বলল, তুমি লাগাইবা? প্রেমা হেসে মাথা নাড়ালো। বাসন্তী আরো কাছে ঘেঁষে বসে। বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল। এরপর প্রান্তকে বলল, তুমিও লাগাইবা আব্বা? জি, বলল প্রান্ত। প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে, তাই তারও ইচ্ছে হচ্ছে। বাসন্তী প্রান্তর ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন। পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে। এই মহিলাকে সে একটুও সহ্য করতে পারে না। এক তো সৎমা, বাপের আরেক বউ, তার উপর এই বয়সে এসে এত সাজগোজ করে। প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তি জ্বলে উঠল। ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে। প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল, হিজড়া সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর? কতবার বলছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁষতে? বাসন্তী ভয় পান পূর্ণাকে। মেয়েটা খিটখিটে বদমেজাজি। হেমলতা বলেছেন, সেদিন এ দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে। হুটহাট রেগে যায়, কথা শুনে না। পদজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে। এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়েই চলেন। তবুও এসে আক্রমণ করে বসে। গত 2 সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন। তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বলেছেন, এই শিক্ষা পাইছো তুমি? গুরুজনদের সাথে এমনে কথা কও? আপনি চুপ থাকেন। খারাপ মহিলা, বুড়া হয়ে গেছে, এখনো রং ঢং করে। পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ্পড়ে সে মাটিতে উল্টে পড়ল। চোখে দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে। দেখার জন্য কে মেরেছে তাকে। দেখল হেমলতা। হেমলতা অগ্নি চোখে তাকিয়ে আছেন, যেন চোখে দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন। পূর্ণার চোখ শিথিল হয়ে আসে। সে চোখ সরিয়ে নেয়। হেমলতা বললেন, নিজেকে সংশোধন করো, এখনো সময় আছে। পূর্ণা নতজানু অবস্থায় বলল, আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা। করতে হবে, ওনার অধিকার আছে এ বাড়িতে। আমি খুন করব এই মহিলাকে। পূর্ণার রাগে শরীর কাঁপছে। পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে। পূর্ণা কেন এমন হলো? তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না? বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে। তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন, কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণে করতে পারলেন না। পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল, বেশ্যার মেয়ে বেশ্যাই হয়, আর বেশ্যার সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার। হেমলতা ছুটে যান বাইরে, বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন। বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে। হেমলতাকে অনুরোধ করেন, এত বড় ছেলেটারে মাইরো না, ছোট মানুষ বুঝে না। আপা, আপনি সরেন, ও খুব বেড়ে গেছে। বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না। সে ঠেলে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হেমলতার বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন। পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে। হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন। বাসন্তী পূর্ণাকে আগলে বসেন, অনুরোধ করেন, যুবতী ছেড়ে এমনে মারতে নেই, আর মাইরো না। প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে গেছে। হেমলতা চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান। বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন। মনে মনে মোর্শেদের উপর ভীষণ ভাব হেরে খেপে যান। মোর্শেদ চিৎকার করে করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে। আর তাই এখন পূর্ণা কারোর অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে। মোড়ল বাড়ির ছোট সংসারটা কেমন ওলট পালট হয়ে গেছে। হেমলতা আকাশের দিকে তাকিয়ে হা করে নিঃশ্বাস নেন। সব কষ্ট যন্ত্রণা যদি উড়েই যেত, সব যদি আগের মতো হয়ে যেত। সব কঠিন মানুষরাই কি জীবনে এক অংশ এসে এমন দুর্বল হয়ে পড়ে, কোনো দিশা খুঁজে পায় না।
আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে। 6 দিন পর পদ্মজা মেট্রিকের ফলাফল। এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। যদিও ফরিনা বেগম রাজি নন, কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ, সে পদ্মজাকে রাজধানীতে নিবেই। পদ্মজার কথা মনে হতে আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো। তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না, পদ্মজার জন্য করা হয়েছে। সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই পদ্মজা চিৎকার করে উঠল, তাই দ্রুত দৌড়ে গেল, দরজা ঠেলে ভেতরে ঢুকলো। পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে, কিছুটা কাঁপছে। আমি দ্রুত কাছে এসে বলল, কি হয়েছে? ওখানে ওখানে কি কে ছিল? আমাকে দেখছিল। পদ্মজার ইঙ্গিত অনুসরণ করে আমি সেদিকে তাকালো। গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো। সকালে তো সরানো ছিল না। পদ্মজা কাঁদতে থাকলো। কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে দেয়ালে, আর তখনই দুটি চোখ দেখতে পায়। সে তাকাতেই চোখ দুটি দ্রুত সরে যায়। পদ্মজার পিল চমকে ওঠে। আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুকনো কাপড় পরে আসো, কেঁদো না। কথা শেষ করেই সে বেরিয়ে যায়। যাওয়ার তাড়া দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চিনে। পদ্মজা দ্রুত কাপড় পরে নিল। এরপর আমিরকে খুঁজতে থাকলো। আমির সোজা রিদওয়ানের ঘরের দিকে যান। রিদওয়ান পানি পান করছিল। আমির গিয়ে রিদওয়ানের বুকের শার্ট খামচে ধরে চিৎকার করে বলল, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। স্যার, ছাড়বো না। কি করবি তুই? আমার বইয়ের দিকে কুনজর দিবি আর আমি ছেড়ে দেব? প্রমাণ আছে তোর কাছে? কুত্তার বাচ্চা, প্রমাণ লাগবে? আমি জানি না। আমির, মুখ সামলা, গালাগালি করবি না। করব। কি করবি তুই? আবার বলছি, ছাড়। আমির ঘুষি মারে রিদওয়ানের নাকে। রিদওয়ান টাল সামলাতে না পেরে পালঙ্কের উপর হুমড়ি খেয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদওয়ানের ঘরে ছুটে আসে। পদ্মজা ঘরের চৌকাঠে পা দিল মাত্র, আমির রিদওয়ানকে টেনে হিচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম, বারবার না করেছি, তবুও শুনলি না? রিদওয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিল। আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরো হিংস্র হয়ে ওঠে। রিদওয়ানের দিকে তেড়ে আসে। নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান। চিৎকার করে বললেন, কি হইছে তোদের? তোরা এমন করতেছিস কেন? দাদু, সরে যা, মদার বাচ্চারে আমি মেরেই ফেলবো। তুই কি ভালা মানুষের বাচ্চা? তেজ দিয়ে বলল রিদওয়ান। আমির নূরজাহানকে ডিপ নিয়ে রিদওয়ানকে আঘাত করতে প্রস্তুত হলো। তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমির মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো। পরেই জ্বলে উঠে বলল, আব্বা, আপনি জানেন না ও কি করছে? পদ্মজা গোসল করছিল, ও লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে। ফরিনা, আমিনা, রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছি ছি করে উঠল। রিদওয়ান সাবধানে প্রশ্ন করল, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে? আমি জানি এটা তুই ছিলি। বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি। অপবাদ দিবি না। তুই ভালো করে জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছো ছেলেটা রিদওয়ানই ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি? বললেন মজিদ। আব্বা, কি ওই দেখেনি, কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীনটা রিদু, কারণ আমার আগে থেকেও ও পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময়ে তাকালো। কি হচ্ছে? কি সব শুনছে? ফরিনা দুই ঠোঁট হা হয়ে গেল, মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমিনা বললেন, আপা, আমি আগেই কইছিলাম এই সেরি বিনাশিনী, এই সেরির রূপ আগুনে লাখান। এই সেরির জন্য এখন বাড়ির ছেড়াদের ভেজাল হইতাছে।
আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করলো। মজিদকে বলল, আব্বা, আপনি এর বিচার করবেন না আমি ওরে মেরে ফেলবো? আর আম্মা, এরপরও বলবা এই বাড়িতে রেখে যেতে পদজাকে? আমাকে তো ফিরতেই হবে ঢাকা। পদজাকে রেখে আমি কিছুতেই যাব না। মনে রেখো আব্বা, তুমিও কথাটা মনে রাখো। আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদজা আমার সাথে ঢাকা না যায়। তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে। বউ রেখে যাবা কেন? আর রিদওয়ান, তুমি আমার সাথে আসো। তোমার সাথে আমার বোঝাপড়া আছে। মজিদ হাওলাদার বেরিয়ে যান। আমির পদজার হাত ধরে পদজাকে বলল, আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না। খুশিতে পদজার চোখের তারার অশ্রু জল করে ওঠে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায়, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি। সন্ধ্যা ঠিক আগ মুহূর্ত। এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয়। মগা এক ব্যাগ মাছ দিয়ে গেছে। লতিফা মাছ কাটছে। লতিফা এই বাড়ির কাজের মেয়ে। সবাই ছোট করে লুতু ডাকে। ফরিনা ভাত বসিয়েছে আর অনবরত বলেই চলছেন, আমি এই বাড়ির বড় বান্দি, দাসী আমি। বাবুর বাপ দাসী পুষে রাখছে। দাসী বালে সারাদিন কাম করি, অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে। মরণ হয় না আমার, মরণই আমার একমাত্র শান্তি। পদজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরে আশেপাশে ঘুরছে। ফরিনার সব কথাই তার কানে আসছে। তার গায়ে লাগছে না, বরং হাসি পাচ্ছে। সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য। ফরিনা তাড়িয়ে দিয়েছে, কাজ করতে হবে না বলেছে। আর এখন বলছেন কেউ সাহায্য করে না। পদজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকলো, বলল, আম্মা, আমি সাহায্য করি। এই সেরি, তুই এত বেয়াদব কেরে? কয়বার কইছি তোমার সাহায্য করতে হইব না? না মানে, আপনি বলছিলেন কেউ সাহায্য করে না। তোমারে তো বলি নাই, তোমার গায়ে লাগে কেন? মেঝে ঝাড়ু দিয়ে দেই। তোমারে কইছি আমি, তুমি যাও এন থেকে, যাও কইতাছি। পদ্মজা বেরিয়ে আসে। বাসায় লাবণ্য নেই, আমির নেই, কার কাছে যাবে? রানী আছে। রানীর কথা মনে হতেই পদ্মজা রানীর ঘরের দিকে এগোলো। যাওয়ার পথেই সন্ধ্যার আজান ভেসে আসে কানে। তাই আর সেদিকে এগুলো না, নিজের ঘরের দিকে হেঁটে গেছে। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে সূরা ইয়াসিন একবার পড়ল। এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল। সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে। আর কিছু মুহূর্ত পার হলে চারদিক রাতে গাঢ় অন্ধকার তলিয়ে যাবে। এমন সময় কি করতে যাচ্ছে ওখানে? এত সাহসী কি করে হয়? পদজা হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয়। আজ সে এর শেষ দেখেই ছাড়বে। লাবণ্য সবে মাত্র সদর ঘরে ঢুকেছে। পদজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলল, কিরে, কই যাস? পদজা চমকে উঠল। এরপর বলল, এই তো এইখানে। কইছিলি? আচ্ছা, পরে কথা বলবো, আসি এখন। লাবণ্য ঠোঁট উল্টে পদজা যাওয়ার পানে তাকিয়ে আছে। এরপর মনে মনে ভেবে নিল, দুই থেলা থেকে হয়তো দেখেছে দাভাই আসছে, তাই এগিয়ে আনতে গেছে। সে নিজে ঘরের দিকে চলে গেল। পদজা কখনো বাড়ির পিছনের দিকে যায়নি, এই প্রথম যাচ্ছে। বাড়ির ডান পাশে বিশাল পুকুর, কালো জল, অথচ বাড়ির সামনে পুকুরের জল স্বচ্ছ। 2 মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে। বাড়ির পিছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানতই না। এরপর পৌঁছালো জঙ্গলের সামনে। সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। ওই তো তাদের ঘরে জানালা দেখা যাচ্ছে, আরেকটা জানালাও দেখা যাচ্ছে। পদজা কপাল কুঁচকে খেয়াল করলো সেই জানালা গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে। পদজা ঠাউর করার চেষ্টা করলো এটা কার ঘর। মনে হতে বেশি সময় লাগলো না, এটা রুম্পা ভাবির ঘর। তবে কি তিনিই তাকিয়ে আছেন? পদজা আবার তাকালো। রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ল। পদজা মৃদু হেসে হাত নাড়ল। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদজাকে। তার ভেতর লুকানো আছে কোনো এক রহস্যময় গল্প। ভাবি, এনে কি করেন রাইতের বেলা? ভূমি যেভাবে কেঁপে উঠে পদজা ঠিক সেইভাবে কেঁপে উঠল। তাকিয়ে দেখলো মদনকে। সে জঙ্গলের ভেতর থেকে এসেছে। পদজা আমতা আমতা করে বলল, হাঁটতে এসেছিলাম। এই রাইতে বেলা?
বিকেল থেকে এখন ফিরে যাচ্ছিলাম। চলেন একসাথে যাই। জায়গাটা ভালো না ভাবি? আপনি হয়েছেন সুন্দরী মানুষ, জিন ভূতের আসর পড়ব। আপনি যান, আমি আসছি। আর কি করবেন এখানে? পদ জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে, পেল না। এদিকে মদনের সাথে না গেলেও সে বাড়িতে যদি বলে দেয় তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর একটার পর একটা মিথ্যা বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে। মদন কিছুতেই যাচ্ছে না, আর পদ্মজা অন্দরমহলের ভেতর ঢুকতে চাইছে না। সে বারবার বলছে, আমি আর একটু হাঁটবো এদিকে, আপনি যান। রাইতের বেলা একলা থাকবেন? আমার কাম আপনারে দেখা রাখা। এদিকে তো আলো জ্বলছে, উনিও আসবেন এখন, আপনি যান। আর আপনার পা তো কাদা মাখা, বেশিক্ষণ এভাবে না থেকে ধুয়ে আসুন। মদন পায়ের দিকে তাকালো, লুঙ্গি হাঁটু অব্দি তুলে বেঁধে রাখা। সে হেসে বলল, হাইসা তাইলে আমি ধুয়ে আইতাছি, বেশিক্ষণ লাগবো না। আচ্ছা আসুন। মদন চলে যেতেই পদজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গলার মাঝে যেন কাটা বিঁধেছিল। বাড়ির পিছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আমিরকে। আমির আলোক ঘর পেরিয়ে এদিকেই আসছে। পদজা আর ঘুরে দাঁড়াতে পারল না, আলগা ঘরের দিকে চেয়েই রইল। আমি পদজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসল, বলল, পদ্মবতী কি আমার জন্য অপেক্ষা করছে? বোধহয় করছি। আমির ভ্রুকুটি করে বলল, বোধহয় কেন? ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। আপনি নামাজ পড়েছেন? এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকান। সেখানে কি সে যেতে পারবে না? পদজা উৎসুক করে থাকলো। আমির পদজাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমিরের কাছে পদজা হতভম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে বলল, কেউ আছে নাকি? এরপর আমিরের হাতের বাঁধন ছুটানোর চেষ্টা করতে লাগলো আর বলল, ছাড়ুন, কেউ দেখবে। কেউ দেখবে না, এদিকে কেউ নেই। আমিরের কণ্ঠ মোহময়। সে পদজার ঘাড়ে থুতনি রাখলো। এরপর ঠোঁটের ছোঁয়া লাগাতেই পদজা কেঁপে উঠল। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল। বলল, আপনি ঘরে যান। আচ্ছা চলো। আপনি যান, আমি আসছি। কেন, তুমি কোথায় যাবে? পদজা নিজের ঠোঁট কামড়ে কিছু ভাবল, এরপর বলল, আলো ঘরে যাব। আপনি ঘরে যান, নয়তো আম্মা আমাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব, এরপর সব বলবো। আরে কি করবে, বলবে তো। আপনি যান না। পদজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো। আমির অসহায় মুখ করে জিজ্ঞেস করলো, আমিও থাকি? আপনি ঘরে গিয়ে বসবেন, আর আমি চলে আসব। পদজা অনুরোধ ফেলা যাচ্ছে না। আমির না চাইলেও অন্দরমহলে চলে গেল। পদজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে। সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হন। রানী ও পদজা একসাথে কেঁপে উঠল। দুজনে অপ্রস্তুত হয়ে পড়ে। রানী আগে কথা বলল, রাইতের বেলা এমনি ছুটতেছো কেন? পদজা মাথা থেকে ঘুমটা পড়ে গেছে সেই কখন। দৌড়ে আসাতে চুলের খোপাও খুলে গেছে। গাছগাছালি বাতাসে তীর তীর করে চুল উঠছে, তবুও সে ঘামছে। আমতা আমতা করে বলল, আমি তো হাঁটতে বের হয়েছি, জোনাকি দেখলাম এদিকে, তাই নিতে এসেছি। ও, কই জোনাকি? নাই তো। একটু আগেই ছিল, এখন তো নাই। রাতের বেলা একলা থাকবার কেন? আসো ঘরে যাই। তুমি কোথায় গিয়েছিলে রানী আপা? সন্ধ্যা নামাজের আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। এদিক দিয়ে কোথায় গিয়েছিলে? কিন্তু এদিকে তো ঝোপঝাড় জঙ্গল। পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল, কেমন অস্বাভাবিক হয়ে ওঠে মুখ। সে অপ্রস্তুত হয়ে হাসল। কি বলবে খুঁজছে যে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। পদ্মজা অপেক্ষা করছে।
রানী কি বলে শোনার জন্য পদজা ডাকলো, আপা। আরে আমি ওষুধ খুঁজতে আসছিলাম। কি ওষুধ? তুমি চিনবা না, আসো বাইর যাই, মেলা রাইত হইয়া গেছে। রানী পদজাকে রেখে এগোতে থাকলো। এটাকে পালিয়ে যাওয়া বলে। পদজা আর থেকে কি করবে, সেও রানীর পিছু পিছু অন্দরমহল চলে আসে। ঘরে ঢুকতেই আমির হামলা করে। এবার কাহিনী কি বলো তো? বিশ্বাস করবেন? তোমার কথা বিশ্বাস করব না এ হয়? রানী আপা প্রায় জঙ্গলের ভেতর যায়, আমি জানলা থেকে দেখি। উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমি শুনে অবাক হলো। সে চাপা স্বরে প্রশ্ন করলো, সত্যি প্রায়ই যায়? আমি সত্যি বলছি। আমি চিন্তিত হয়ে কিছু ভাবে। কপালে চামড়া কুঁচকে গেছে, গভীর ভাবনায় বিভোর সে। পদজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অবধি গিয়েছিলাম। মদন ভাইয়ের জন্য ভেতরে ঢুকতে পারিনি। এরপর আপনি এলেন। পরে আবার যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণে রানী আপা চলে এসেছে। সরাসরি প্রশ্নও করেছি, কেন জঙ্গলে গিয়েছিলেন? বলল ওষুধ আনতে, মানে কোনো ওষুধ পাতা। কিন্তু আমার বিশ্বাস হয়নি। প্রায় কেন কেউ ওষুধ পাতা আনতে যাবে, আবার ভোরে আর রাতে? পদজা একদমে কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন। বলো। এখন কাউকে বলবেন না। বলা উচিত, ব্যাপারটা জটিল মনে হচ্ছে। আমার আগে বের করি কি হয়েছে, কি করতে যায়। এরপর নিজেরা সমাধান করতে পারলে করব, নয়তো বড়দের বলবো। যদিও আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে। অবশ্যই সমস্যা আছে। তুমি জানো ওইদিকে কোনো মহিলা ভুলেও যায় না, যেতে চায় না ভয়ে। সেখানে রানী যায়, বড় কোনো কারণ আছে। আমরা বের করি সেটা। কিভাবে? আমার মনে হচ্ছে আবার যাবে, কাল পরশুর মধ্যে। আমরা পিছু পিছু যাব। খারাপ বলনি। কাউকে বলবেন না এখন, অনুরোধ। আমির হাসল। পদজার কোমর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বলবো না। আপনি কারণ অকারণে ছোঁয়ার বাহানা খুঁজছেন। এতে পাপ তো নেই। খাওয়ার সময় হয়েছে, চলুন। ঠিক সময় না গেলে আম্মা চিল্লাবেন। আম্মারা চিল্লাই, তোমাকে খয়েরি রঙে বেশি সুন্দর লাগে। আমি তো খয়েরি শাড়ি পরিনি। পুরো কথা বলতে দাও। আচ্ছা বলুন। আর কালো রঙে আবেদনময়ী লাগে, আকর্ষণীয়। আমির ফিস ফিস কথাটা বলল। পদজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে। সে ঘুরে আমিরের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সবসময় আকর্ষণীয়। আমির হৈ হৈ করে ওঠেন। সত্যি? কত কত দিন পর একটু প্রশংসা করলে। আল্লাহ। পদজা মৃদু আওয়াজ করে হাসলো, বলল, প্রশংসা শুনতে ভালোবাসেন? অবশ্যই, তবে বইয়ের প্রশংসা করতে আরো বেশি ভালোবাসি। আমির আরো শক্ত করে পদজার কোমর আঁকড়ে ধরে। পদজা আমিরের দুই হাতে ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে কেন ধরুন? গায়ে জোর দেখান। কেন, ভালো লাগে না? মোটেও না, আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল, লজ্জার ছিটে ফোটাও গিলে ফেলছো দেখছি। বিয়ের এতদিন পরও কোনো মানুষটা লজ্জা পায় আমাকে দেখাবেন? আমি এত ভং ধরতে পারবো না। কি ঝাঁজ কথায়। এবার ছাড়ুন। ইচ্ছে হচ্ছে না। আবার শক্ত করে ধরেছেন? যদি দৌড়ে পালাও? পালিয়ে আর যাবো কত দূর? আমির পদজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে। পদ্মজা আমির দুজন দুদিকে ছিটকে যায়। আমির থমকে উঠল। লুতু, কতবার বলছি না, বলে ঘরে ঢুকবি না। আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করে আমির কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি। পদ্মজার হাসি পেল। লতিফার মুখের অবস্থা দরজার চিপায় পড়ার মতো। সে আমিরকে ভীষণ ভয় পায়। কাচুমাচু হয়ে বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে। পদজা নূরজাহানের পা টিপে দিচ্ছে।
তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া। সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করেছে, পারেনি। মদন কিছুতেই ঢুকতে দেয়নি। তার এক কথা, নূরজাহান না বললে ঢুকতে দিবে না। অজ্ঞতা পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপা শুরু করে। যদি একটু পটানো যায়। ঘন্টা খানেক ধরে সে নূরজাহানের পা টিপছে। হাত ব্যথায় টনটন করছে। নূরজাহান আয়েশ করে ঘুমাচ্ছেন। কখন যে ঘুম ভাঙবে, এভাবে কেটে যায় আরো অনেক সময়। নূরজাহান চোখ মেলে তাকান, পদ্মজাকে বলল, এখনো আছো? পদ্মজা মৃদু হাসল। নূরজাহান বললেন, অনেকক্ষণ হইছে, যাও এখন ঘরে যাও। পদ্মজা চোখে মুখে আধার নেমে আসে। পরক্ষণে মিষ্টি করে হেসে বলল, আপনার ভালো ঘুম হয়েছে? সে হয়েছে। দাদু একটা প্রশ্ন করি? করো। রুম্পা ভাবিকে যেদিন দেখেছিলাম অনেক নোংরা দেখাচ্ছিল। ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার, কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারা দেন। সারের লাখান শক্তি ওই সেরির, হেল লগে সেরিরা পারবো না, সবাই ডরায়। তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সবসময়? সবাই ডরায়, কেউ যাইব না সাফ করে দিতে। তুমি বেহুদা কথা বলতাছো। নূরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল কথাটাই মুখে আসছে না। সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল, আমার মনে হয় আমি পারবো। ভাবি আমাকে আঘাত করবে না। আমাকে যার অনুমতি দিতে যদি। পাগল হইছো সেরি? কেমনে খামসাইয়া ধরছিল মনে নাই? আর কথা কইও না, যাও এন থেকে। পদ্মজা আর কিছু বলার সাহস পেল না। সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায়। 2 তলায় বারান্দা থেকে আলগা ঘরের সামনে খালি জায়গা দেখা যাচ্ছে। সেখানে গ্রামের মানুষের ভিড়। মজিদ হাওলাদার তার লোকজন নিয়ে গ্রামের মানুষের সমস্যা শুনছেন। কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন, কাউকে বা ধান দিয়ে। এই ব্যাপারটা প্রায়ই ঘটে। পদ্মজার খুব ভালো লাগে, গর্ব হয়। পূর্ণা ঘাটে বসে আছে। মাদিনী নদীর জলের স্রোতে তার দৃষ্টি স্থির। প্রান্ত প্রেমা স্কুল গিয়েছে। সে যায়নি। ইদানিং সে স্কুলে যায় না একদমই। ভালো লাগে না। পদ্মজা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে। পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না। বাড়ির প্রতিটি কোণে সে পদ্মজার স্মৃতি খুঁজে পায়। এই তো এই ঘাটে বসেই দুজন কত সময় পার করত, কত গল্প করত। আজ পদ্মজার জায়গা শূন্য। পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে। পদ্মজার প্রতিটি কথা কানে বাজে। এতদিন হয়ে গেল, তবুও এই শোক, এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে। পূর্ণার চোখ দুটি ছলছল করে ওঠে। সে নিচের ঠোঁট কামড়ে 2 বার ডাকল, আপা, আপা রে। বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন। জুতা খুলে পা টিপে হেঁটে আসেন। পূর্ণার পাশে বসেন। পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছল। এরপর বলল, আপনি এখানে এসেছেন কেন? প্রশ্ন ছুড়ে দিয়ে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকালো। দেখতে পেল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে। আরেকটু খেয়াল করে বুঝতে পারল অন্যরকম কেন লাগছে। আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চোখে গাঢ় কাজল নেই। থুতনির নিচে সবসময় কালো 3টা ফোঁটা দিতেন, সেটাও নেই। পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো। হাতেও 2-3 ডজন চুড়ি নেই। 2 হাতে শুধু 2টো সোনার চিকন চুড়ি। পূর্বের প্রশ্নের উত্তর অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করল, আপনি আজ সাজেননি? না সাজলে ভালো লাগে না? বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন বাসন্তী। বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল। মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য, চকচকে গাল, 40-এর উপর বয়স মনেই হয় না। কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা। সে চোখ সরিয়ে নিল। বাসন্তী বললেন, আমার সাথে গপ করবা? আমার ঠেকা পড়েনি। পূর্ণার ঝাঁঝালো স্বর। বাসন্তী পূর্ণার পাশ ঘেঁষে বসেন। পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো সবেমাত্র। তখনই বাসন্তী বলল, আম্মা, আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি। তবুও শেষ বয়সে আইসাই একটা ভুল করে ফেলি। ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি, কিন্তু তোমার আব্বা মুখ ফুরাইয়া নিল। আমার তোমার আব্বা ছাড়া আর গতি ছিল না, তাই গ্রামের মানুষ নিয়ে আইছিলাম।
আমার এই কাজের জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না। যাকগে সেসব কথা। তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই, তাতে আমার দুঃখ নাই। তোমার আম্মার মতো একটা ছোট বোন পাইছি, তোমার 2টা ভাই বোনের মতো সন্তান পাইছি। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, কখনো হবেও না। সন্তানের শূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। তোমাদের বাড়িতে আসার পর থেকে সেই দুঃখ খুঁজে গেছে। প্রান্ত প্রেমা যখন আমারে বড় আম্মা কইয়া ডাকে, আমার খুশিতে কান্দো না ইচ্ছা পড়ে। শুধু ভালো লাগে না তোমার ঘুমটা মুখটা। বিশ্বাস করো আম্মা, তোমারে মারে আমি তাড়াতে আসি নাই। সে হইছে গিয়া হীরার টুকরা, তার মতো মানুষ হয় না। আমি যা চেয়েছি তার চেয়েও বেশি পাইছি, সেটা তোমার আম্মা দিছে। আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আমি তোমারে বলবো না আমারে আম্মা ডাকতে। আমি শুধু চাই তুমি আমারে মেনে নাও, ভালো থাকো, হাসি খুশি থাকো। আমি তোমার বন্ধু হতে চাই। তোমার যেমনে বলবা আমি তেমনি চলবো। এই যে দেখো, তোমার সাজগোজ পছন্দ না বলে আমি আজ সাজি নাই, আর কোনোদিনও সাজবো না। আমি কি কম সুন্দর নাকি যে সাজতেই হবে? পূর্ণার মন ছুঁতে পেরেছে বাসন্তীর কথা। পূর্ণা বরাবরই কোমল মনের, তবুও শক্ত কণ্ঠে বলল, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আপনার মতো থাকুন প্রেমা প্রান্তকে নিয়ে, আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে। আমার আর কারোর বন্ধুর দরকার নেই। বাসন্তীর চোখ ছলছল করছে, তবুও তিনি হাসতে কার্পণ্য করলেন না। বললেন, তোমার চুল অনেক সুন্দর আর লম্বা, এখন তো ভদ্রপুর, মাইন্দা রাখো। পূর্ণা চুলগুলো হাত খোপা করে নিল, এরপর বলল, আম্মা এখনো ঘুমায়? হ, আমার কি যে হয়েছে, কখনো একদমই ঘুমায় না, আর কখনো ঘুম ছেড়ে উঠতেই পারে না। পথচার জন্য কান্দে দেখি, শরীর দুর্বল হয়ে পড়ছে, এই জন্যই ঘুমাচ্ছে। পূর্ণা উঠে দাঁড়ায়। বাসন্তী বললেন, আমি রাঁধছি বলে সকালে খাইলা না, এখন নিয়ে আসি ভাত, পরে খাবো বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে গেল। হেমলতা ঘরে এসে দেখল তিনি গভীর ঘুমে আচ্ছন্ন, চুল ছড়িয়ে আছে বালিশে, কেমন শুকিয়ে গেছেন। এতক্ষণ না খেয়ে থাকলে তো আরো শুকাবে, ডাকা উচিত। পূর্ণা ডাকলো, আম্মা আম্মা। হেমলতা সাড়া দিলেন না। পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকলো, ও আম্মা, ওঠো এবার, দুপুর হয়ে গেছে। আম্মা, ও আম্মা। হেমলতা চোখ খুলেন, চোখের মনি ফ্যাকাশে। তিনি উঠতে চাইলে হুট করে হাত কাঁপতে থাকলো। পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে আম্মা? হেমলতা কিছুই বললেন না। পূর্ণা হেমলতাকে ধরে উঠালো। হেমলতা পূর্ণার দিকে চেয়ে থেকে ক্ষীণ স্বরে প্রশ্ন করেন, কে তুমি? আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।